কলকাতার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে মানুষের শরীরের খণ্ডাংশ উদ্ধার। এমপি আনারের কিনা জানতে হবে ডিএনএ টেস্ট, জানালেন হারুন। হিমালয়ের তাণ্ডবে তছনছ সুন্দরবনের জীববৈচিত্র্য, অনেক বন্যপ্রাণীর মৃত্যু। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতে মোট প্রাণহানি ৩২, মিজোরামেই প্রাণ গেছে ২২ জনের। এবং সৌদি আরবের রেস্তোরাঁ ব্যবসায় ঝুঁকছেন বাংলাদেশিরা, বাড়ছে কর্মসংস্থান। ভিন দেশে কাচ্চি ও শাহী বিরিয়ানির স্বাদ পেয়ে খুশি প্রবাসীরা। প্রবাসী নিউজ 24 সংবাদে সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা বণিক। দেখছিলেন ওয়ালটন ননস্টপ মিলিয়নিয়ার অফার। সংবাদ শিরোনাম। কলকাতার নিউ টাউনের সঞ্জীবা আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে কিছু খণ্ডিত মাংস উদ্ধার করেছে পশ্চিমবঙ্গের সিআইডি। ধারণা করা হচ্ছে এটি ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহের খণ্ডিত অংশ হতে পারে। তবে তা নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষা ও ডিএনএর জন্য ল্যাবে পাঠানো হবে বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ। আনারের মেয়ে তদন্তের সহযোগিতার জন্য কলকাতায় যেতে পারেন বলেও জানান তিনি। হত্যার পর থেকেই নিখোঁজ ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ। ঢাকা ও কলকাতার গোয়েন্দাদের নানা চেষ্টার পরও মিলছিল না কোনো সূত্র। তার মরদেহের খোঁজে সোমবারও নানা স্থানে অভিযান চলে। অবশেষে ঢাকার গোয়েন্দাদের পরামর্শে মিলল সূত্র। মঙ্গলবার সকালে সঞ্জীবা আবাসনের সেপটিক ট্যাঙ্ক ভাঙার পরামর্শ দিয়েছিলেন ডিএমপির গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ। বিকেলে ভাঙা শুরু হলে সেই সেপটিক ট্যাঙ্ক থেকেই মেলে প্রায় ৪ কেজি ওজনের দেহাংশ। তবে ফরেনসিক পরীক্ষার পরে এটি আনারের মরদেহের অংশ কিনা তা নিশ্চিত হওয়া যাবে বলে জানায় গোয়েন্দারা। সেপটিক ট্যাঙ্কি সুয়ারেজ লাইনে তারা ফ্লাশ করে সেপটিক থেকে তারা সেখান থেকে বেশ কিছু মাংসের টুকরা তারা কিন্তু উদ্ধার করেছে এবং সাথে সাথে এই মাংসের টুকরাগুলি কিন্তু ফরেনসিকের জন্য কিন্তু রাখা আছে এবং ফরেনসিক করা হবে, পাশাপাশি ডিএনএ টেস্ট করা হবে। তারপরে বলা যাবে এটা আমাদের বাংলাদেশের মাননীয় সংসদ সদস্যের কিনা। এতটা মাংস উঠেছে আমি আর বেশিক্ষণের জন্য থাকতে পারলাম। আমি ফোনেতে ছবি উঠাতে যাচ্ছিলাম কিন্তু ওখান থেকে উঠাতে যাইনি। এদিকে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনারের মরদেহ না মিললে মামলার তদন্ত কাজে কোনো বাধা পড়বে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। জন মানুষ বাসায় ঢুকলেন, সেখানে তো মেয়েটাও দেখেছে, ছবি আছে, ডিজিটাল এভিডেন্স আছে। এই মহিলা এই লোকটা এই মাননীয় মহিলা বের হলেন না, এটারও তো প্রমাণ আছে। এমপি আনারের মরদেহের অংশ বিশেষের খোঁজে অভিযান অব্যাহত রেখেছে কলকাতা পুলিশ, সিআইডি ও দুর্যোগ মোকাবেলা বাহিনী। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে তছনছ হয়ে গেছে সুন্দরবনের জীববৈচিত্র্য। টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে পুরো সুন্দরবন। মৃত্যু হয়েছে অনেক বন্যপ্রাণীর। পুকুরে লোনা পানি ঢুকে যাওয়ায় বনের প্রাণীদের সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। বন বিভাগ বলছে এর আগে সুন্দরবনের প্রাণীকুলের এতটা ক্ষতি হয়নি। বিশেষজ্ঞরা বলছেন উপকূলকে ঠিক মায়ের মতো বুকে আগলে রাখা সুন্দরবনকে বাঁচাতে নতুন করে ভাবতে হবে। বঙ্গোপসাগরে বিভিন্ন সময়ে জন্ম নেয়া ঝড় সাইক্লোনে স্থলভাগের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঠেকাতে বরাবরই ঢাল হয়ে দাঁড়িয়েছে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব থেকে খুলনা অঞ্চলের বড় ধরনের ক্ষয়ক্ষতি কমিয়েছে। বাংলাদেশ অংশে ৬,০০০-এর বেশি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে দাঁড়িয়ে থাকা এই ম্যানগ্রোভ বনাঞ্চল। তবে এমনটি করতে গিয়ে সুন্দরবন এখন বিপর্যস্ত। ঝড়ের কবলে পড়ে মারা গেছে হরিণ সহ অন্যান্য প্রাণী। ২ দিনে ৯টি মৃত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। এছাড়া আহত অবস্থায় আরো ১৩টি হরিণ উদ্ধারে চিকিৎসা দিয়ে বনে অবমুক্ত করা হয়েছে। পানির যে একটা সোর্স ছিল, ওই সোর্সগুলো অনেকটা বিনষ্ট হয়ে গিয়েছে, অধিকাংশই বিনষ্ট হয়ে গিয়েছে। বন বিভাগ বলছে লবণ পানি ঢুকে নষ্ট হয়েছে কমপক্ষে ৮০টি মিষ্টি পানির পুকুর। এতে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। যেহেতু বনের সব জায়গা তলিয়ে গেছে, এতে বন্যপ্রাণীরও বেশ ক্ষতি হয়েছে। পানি নেমে যাওয়ার পরে ২টি মৃত আমরা হরিণ উদ্ধার করেছি এবং এর পাশাপাশি ভেসে যাওয়ার সময় কিংবা লোকালয়ে চলে গেছে এরকম প্রায় ১৩টি আমরা হরিণ বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছি। বিশেষজ্ঞরা বলছেন সুন্দরবনের বন্যপ্রাণীদের জন্য পর্যাপ্ত উঁচু টিলা ও শেল্টার রাখা জরুরি। তাহলে এই ধরনের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। সুন্দরবনের যে উঁচু টিলাগুলো আছে সেখানে আমাদের বন্যপ্রাণীর আশ্রয় নিয়েছিল, সেটার সংখ্যা মাত্র 10টি। ৬,০০০ বর্গ কিলোমিটারের সুন্দরবনের জন্য এটা খুবই অপ্রতুল। মিঠা পানির পুকুরের পাড়ও অনেক উঁচু করার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ, যাতে বন্যার পানি সেখানে প্রবেশ করতে না পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভারতের উত্তর পূর্বে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে দেশটির উত্তর পূর্বের রাজ্যগুলিতেই ২৬ জনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র মিজোরামে মারা গেছেন ২২ জন, আসামে ৩ জন ও মেঘালয়ে ১ জনের মৃত্যুর খবর মিলেছে। এছাড়াও রিমালে পশ্চিমবঙ্গ রাজ্যে মৃতের সংখ্যা ৬ জন। অঞ্চলটিতে প্রাণহানির পাশাপাশি বাড়ছে ক্ষয়ক্ষতির তালিকাও। রিমালের দানবীয় দাপটে উত্তর পূর্বে বহু গাছ উপড়ে গেছে, অনেক জায়গায় নেমেছে ধস। আবহাওয়া অফিস জানিয়েছে শক্তি হারিয়ে মঙ্গলবার বিকেল থেকে গভীর নিম্নচাপ সাধারণ নিম্নচাপে রূপান্তরিত হতে শুরু করে। দেশে কত সংখ্যক বিদেশি বৈধ কিংবা অবৈধভাবে কাজ করছে তা তদন্ত করে প্রতিবেদন দিতে আইজিপিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে অবৈধ বিদেশিদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নিতে না পারা কেন অবৈধ নয় এই মর্মে রুলও জারি করা হয়েছে। এই সংক্রান্ত এক রিটের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এই আদেশ ও রুল জারি করেন। রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার সারোয়ার হোসাইন জানান, বিভিন্ন গণমাধ্যম ও সংস্থার রিপোর্ট অনুযায়ী দেশে ১০ লাখেরও বেশি বিদেশি কাজ করে, এর বেশিরভাগই অবৈধ। অথচ দেশের লাখো উচ্চশিক্ষিত তরুণ বেকার। এজন্য অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ চেয়ে রিট দায়ের করেন তারা। মরুদেশ সৌদি আরবে হোটেল রেস্তোরাঁয় ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগ বেশ নিরাপদ। তাই তো এইসব খাতে বিনিয়োগ করছেন অনেক প্রবাসী বাংলাদেশিও। খাবারের মান ও দাম নাগালে থাকায় বিদেশিদের কাছেও জনপ্রিয়তা পাচ্ছে দেশি এই রন্ধনশিল্প। সৌদি আরব থেকে রুস্তম খানের তথ্য ও চিত্র, ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে প্রায় ৩০ লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। দেশটিতে শুধু শ্রম বিক্রি করে নয়, বিনিয়োগ করেও ব্যবসায়ী বনে যাচ্ছেন অনেক রেমিটেন্স যোদ্ধা। খাবার, হোটেল ও রেস্তোরাঁ দিয়ে লাভবান হওয়ার দিকে ঝুঁকছেন বহু বাংলাদেশি। কেননা মরুদ্দেশে নিজেদের দেশীয় খাবার খেতে পছন্দ করে প্রবাসীরা। তাই তো দিন দিন সেখানে বাড়ছে দেশীয় প্রতিষ্ঠান। সর্বশেষ রিয়াদ সিটির বাংলাদেশি অধ্যুষিত এরিয়া হারার জমজম ইশারায় খুলেছে বাংলাদেশি মালিকানাধীন আরেকটি রেস্তোরাঁ। দেশের কাচ্চি ও শাহী বিরিয়ানির স্বাদ প্রবাসীও ছড়িয়ে দিচ্ছেন তারা। সব রকম আমাদের কি বলবো, দেশীয় কন্টিনেন্টাল ফ্লেভারে সবকিছু পাবেন ইনশাল্লাহ আপনারা। আমরা চাই আপনারা আসেন। সব মিলিয়ে রন্ধনশিল্পে এগিয়ে যেতে বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। একই সঙ্গে তৈরি হচ্ছে কর্মসংস্থান। ভিন দেশে বসে দেশীয় খাবারের স্বাদ পেয়ে খুশি প্রবাসীরাও। আমরা বাংলাদেশকে ফলো করেই করেছি আমাদের বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি ভাইদের জন্য, এবং প্রাইস খুবই কম। বাংলাদেশি মালিকানাধীন বেশি বেশি প্রতিষ্ঠান হলে তো আমার মতে যে যারা কর্মহীন প্রবাসীরা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এই পরিস্থিতিতে হোটেল রেস্তোরাঁ ব্যবসায় সম্ভাবনা দেখছেন বিনিয়োগকারীরাও। তাই তো বাংলাদেশি প্রবাসীদের পাশাপাশি এ খাতে অনেক নামি দামি প্রতিষ্ঠানও সৌদি আরবে বিনিয়োগ করছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউ ইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশ ডে প্যারেড। জ্যাকসন হাইটসের 18টি সড়কে বিস্তৃত প্যারেডে অভিবাসী বাংলাদেশিরা জানান দেন লাল সবুজের ঐকতান। নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসও জানান যুক্তরাষ্ট্রকে সুসমৃদ্ধ করছে বাঙালি কমিউনিটি। নিউ ইয়র্ক থেকে অনেক রাজ্যের প্রতিবেদন। শক্ত করে রে তীরে ঢেউরে সাগর পাড়ি দিব রে। নিউ ইয়র্কের বুকে বাংলাদেশ ডে প্যারেড, আওয়াজ উঠল লাল সবুজের বাংলাদেশ। রোববার মেয়র এরিক অ্যাডামস ডে প্যারেডের অনুষ্ঠানে ঘোষণা দেন। পরে তাকে নিয়ে 37 অ্যাভিনিউ ধরে 69 স্ট্রিট থেকে 81 স্ট্রিট পর্যন্ত প্রায় 1 মাইল ব্যাপী প্যারেডে অংশ নেন অভিবাসী বাংলাদেশিরা। এই সময় রাস্তার দুপাশে হাজার হাজার মানুষ লাল সবুজের পতাকা হাতে নিয়ে বাংলাদেশ বলে স্লোগান দিতে থাকেন। বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। বাবা মায়ের হাত ধরে ছোট ছোট ছেলেমেয়েরাও বাংলাদেশের পতাকা হাতে রাস্তার দুধারে দাঁড়িয়েছিল। আজকে স্পেশালি অনেকেই দেখেছি ফ্রম দ্য ইয়াঙ্গার জেনারেশন, তো এটা দেখে আমার অনেক ভালো লেগেছে এন্ড আই এম ভেরি ভেরি হোপফুল যে ইন দ্য ফিউচার মোর পিপল ফ্রম দ্য ইয়াঙ্গার জেনারেশন উইল বি হিয়ার। সবাই যদি এভাবে চায় তাহলে আমার মনে হয় ভবিষ্যতে আরো কিছু আমরা করতে পারবো।
বাংলাদেশ ডে প্যারেডের গ্র্যান্ড মার্শাল এবং কনভেনার ছিলেন ব্যবসায়ী ও মূলধারা রাজনীতিক শাহনেওয়াজ। অন্যান্য দায়িত্ব ছিলেন নুরুল আজিম, তরিকুল ইসলাম বাদল ও আব্দুল সুবহান সহ অনেকে। Mayor of our New York City. So thank you, Mayor. He came here and he is going to march with the Papa. প্যারেডে নিউ ইয়র্ক পুলিশ বাহিনীর একটি চৌকস অশ্বারোহী বাহিনী অংশ নেয়। বাংলাদেশি বিভিন্ন সংগঠনের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। স্বাধীনতা 53 বছর পরে প্রথমবারের মতো সুদূর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ডে প্যারেড। এই ডে প্যারেডের মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে এবং ইতিহাস হয়ে থাকবে আজকের এই ডে প্যারেড, এমনটাই মনে করছেন যুক্তরাষ্ট্র প্রবাসীরা। অনিক রাজ, নিউজ 24, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ কারিকুলামের পরিচালনা পর্ষদের সৌজন্যে অভিভাবকদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিসবাউদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন স্কুল অধ্যক্ষ মিস নাদা আদেল নাসরুদ্দিন। এই সময় স্কুল পরিচালনা পর্ষদের সদস্য ও স্কুল অধ্যক্ষ অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। জানান, স্কুল পরিচালনায় অভিভাবকদের মতামতকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের 3 দেশ নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড। এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এপি। ইসরায়েলি ও ফিলিস্তিনিদের শান্তি অর্জনের সহায়তা করতেই এমন সিদ্ধান্ত বলে জানায় 3 দেশের শীর্ষ নেতারা। দেশগুলো এমন স্বীকৃতিকে স্বাগত জানিয়েছেন। আরব নেতারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফিলিস্তিনিরাও। তবে এই পদক্ষেপের নিন্দা জানিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েল। ওইসব দেশ থেকে তাৎক্ষণিকভাবে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিয়েছে তেল আবিব। এর আগে 23 এপ্রিল মধ্য আমেরিকার ক্যারিবীয় অঞ্চলের দেশ জামাইকা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। সপ্তম দফার আগে মিশন কলকাতায় নেমেছেন নরেন্দ্র মোদী, চালাচ্ছেন হাই ভোল্টেজ প্রচারণা। তবে সেনা প্রধানের মেয়াদ বাড়ানো আর একাধিক কর্মকর্তার বদলি নিয়ে বিরোধীদের তোপের মুখে বিজেপি। এদিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যায়ে বৈঠক ডেকেছে ইন্ডিয়া জোট। লোকসভা নির্বাচনের শেষ দফার আগে হাই ভোল্টেজ প্রচার। প্রথমবারের মতো কলকাতায় নরেন্দ্র মোদী, রয়েছে হাই প্রোফাইল রোড শো। এর আগে বঙ্গে অনেকবার প্রচারে এসেছেন তিনি, তবে এবারে একেবারে ম্যারাথন প্রচার কলকাতার প্রাণকেন্দ্রে নরেন্দ্র মোদী। কারণ শেষ দফার ভোটে কলকাতাকে আলাদাভাবে গুরুত্ব দিচ্ছে বিজেপি। এদিকে লোকসভা নির্বাচনের মাঝে সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডের মেয়াদ 1 মাস বাড়িয়েছে নরেন্দ্র মোদী সরকার, জানিয়ে সমালোচনায় বিজেপি। হায়দ্রাবাদ আইএমআইএম সভাপতি আসাউদ্দিন ওয়াইসি সেনাপ্রধান মেয়াদ বাড়ানো নিয়ে নরেন্দ্র মোদী সরকারের কড়া সমালোচনা করেছেন। তিনি জানিয়েছেন, ভোটের মধ্যে এমন পদক্ষেপ কাম্য নয়। লোকসভা নির্বাচনের শেষ পর্যায়ে পৌঁছেছে এমন সময় সামনে সপ্তম দফার ভোট। আগামী 1 জুলাই ভোট সপ্তমীকে পাখির চোখে এগুচ্ছে বিরোধী দলগুলো। এরই মধ্যে বৈঠক ডাকছেন প্রধান বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া। জোটের সব শরিক দলকে সেখানে অংশ নিতে বলা হয়েছে। মাসুদ রানা, নিউজ 24।